দেখছেন আরো বারো জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো বর্ধমানের কাঞ্চন উৎসবের দিকে, কারণ আপনারা জানেন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বর্ধমানের কাঞ্চন উৎসব। বিধায়ক খোকন দাসের উদ্যোগে এই মেগা উৎসবের আয়োজন করা হয় প্রত্যেক বছরই। এবছর ১৭তম বর্ষ কাঞ্চন উৎসবের এবং আজকের মূল আকর্ষণ অ্যাশ কিং। গতকাল তামান্না ভাটিয়া তিনি মঞ্চ মাতিয়েছেন। আজকের মূল আকর্ষণ অ্যাশ কিং। সরাসরি কাঞ্চন উৎসব আপনারা দেখতে পারবেন কলকাতা টিভির পর্দায়, এবং আমরা সকাল থেকে সেই ছবি দেখে নেব। এই মুহূর্তে কাঞ্চন উৎসবের প্রাঙ্গণের কি ছবি, সেই ছবিও আপনাদের দেখানোর চেষ্টা করব। কারণ আপনারা জানেন আজকে গায়ক অ্যাশ কিং তিনি আসবেন, যে কারণে একেবারে কিন্তু মুখিয়ে রয়েছেন বর্ধমানবাসী। এবং শুধুমাত্র আজকেই নয়, এই কাঞ্চন উৎসবের জন্য কিন্তু বর্ধমানবাসী কিন্তু মুখিয়ে থাকে, এটা কিন্তু বলা যেতেই পারে। গতকাল থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছে এই কাঞ্চন উৎসব, এবং আজকে কাঞ্চন উৎসবের দ্বিতীয় দিন। ১৭ বছর ধরে এই উৎসবের আয়োজন করা হচ্ছে বিধায়ক খোকন দাসের উদ্যোগে। তার উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয় প্রত্যেক বছর, এবং প্রত্যেক বছরই বিশেষ আকর্ষণ থাকে। বহু গায়ক গায়িকা, বিশেষ অতিথিরা আসেন, এবং যার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসেন বর্ধমানে অনেকেই। বর্ধমানের কাঞ্চননগরে কাঞ্চন উৎসব পালন করা হয় প্রত্যেক বছরই। এবার ১৭তম বর্ষ কাঞ্চন উৎসবের, এবং আজকের মূল আকর্ষণ গায়ক অ্যাশ কিং। কাঞ্চন উৎসবের আয়োজনে বিধায়ক খোকন দাস তিনি প্রত্যেক বছরই তদারকি করেন, তার তত্ত্বাবধানেই কিন্তু আয়োজন করা হয় এই কাঞ্চন উৎসবের। এবং এই মুহূর্তে মেলা প্রাঙ্গণের ঠিক কি ছবি জেনে নেব। সরাসরি সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভাঙ্গী মুখোপাধ্যায়। শুভাঙ্গী, এই মুহূর্তে ছবি কি ধরা পড়ছে এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে? জহিতা, তোমায় যেমনটা জানিয়ে রাখি যে কঙ্কালেশ্বরী মন্দিরকে ঘিরেই কিন্তু কাঞ্চন উৎসব সেজে ওঠে। আর আজ সকাল থেকেই কঙ্কালেশ্বরী মন্দিরে শুরু হয়ে গিয়েছে পুজো। তুমি দেখতেই পাচ্ছ ভক্ত সমাগমে ভরে উঠেছে মন্দির চত্বর। ইতিমধ্যে সেজে উঠেছে সেই মন্দির চত্বর, এবং যত বিকেল হবে মন্দিরে মানুষজন ভিড় করতে আরম্ভ করবেন। এখন পূজার্চনা চলছে, পাশাপাশি আজকে কিন্তু আসতে চলেছেন অ্যাশ কিং। 20s ডিকেডের গান যার ফেমাস, শুধুমাত্র বলিউড নয় টলিউডেও তার গান কিন্তু একেবারে ফেমাস। আর তার জন্য ভক্ত সমাগমও কিন্তু দেখা যাবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মাঠ চত্বর। শুধুমাত্র তাই নয়, যাতে কোনো রকম অশান্তি না হয় বা কোনো রকম ঘটনা যাতে না ঘটে, তার জন্য কিন্তু কড়া পুলিশি নিরাপত্তাও বজায় রাখা হয়েছে। আর তুমি দেখতেই পাচ্ছ এখন মন্দিরে পুজো চলছে, মা কালীর পুজো চলছে, এবং তারপরে এখানেই ভোগ প্রসাদ দেওয়া হয়। সমস্ত ভক্তদের জন্য এই ব্যবস্থা থাকে। আর সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, তার নেতৃত্বে যেই কাঞ্চন উৎসব হয়, তিনি কিন্তু সকাল থেকেই তদারকিতে একেবারে মশগুল। তিনি সকাল থেকেই উপস্থিত এখানে, তিনি তদারকি করছেন, তিনি সমস্ত কাজটি খতিয়ে দেখছেন। জহিতা, সেক্ষেত্রে জানতে চাইবো শুভাঙ্গী, যে গতকালও আমরা দেখেছি বহু মানুষ সেখানে ভিড় জমিয়েছিলেন, এবং কি মনে করা হচ্ছে গতকালে থেকে আজকে কি ভিড় বাড়তে পারে? গতকাল তামান্না ভাটিয়া ছিল, চোখে পড়ার মতো ভিড় ছিল, এবং আজকে অ্যাশ কিং রয়েছে। তার গান শুনতে কিন্তু বহু মানুষ ভিড় করবে এই আশা সবাই রাখছে, কারণ ইতিমধ্যেই প্রচার শুরু হয়ে গেছে অ্যাশ কিং আসবে বলে, এবং তার জন্য ইতিমধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা কাঞ্চননগর, যাতে কোনো রকম অশান্তি না হয়। এবং রাত্রে যখন আমি কাল বাড়ি ফিরছিলাম, বিশাল ভিড়, পুরো কাঞ্চননগর জুড়ে ভিড়। মানুষজন তামান্না ভাটিয়াকে দেখার জন্য ভিড় জমেছিলেন। শুধুমাত্র কিন্তু বর্ধমানের মানুষজন নন, পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষজন ভিড় জমান এই কাঞ্চন উৎসবে, কারণ বর্ধমানবাসীর কাছে এই কাঞ্চন উৎসব কিন্তু একেবারে উৎসবের মতোই। শুধুমাত্র দুর্গোৎসবে যে ভিড় হয় তা কিন্তু নয়, বর্ধমানে কাঞ্চন উৎসবেও বিপুল পরিমাণ মানুষ ভিড় করেন, এই অনুষ্ঠানে আসেন, তারা উপভোগ করেন, কারণ বিভিন্ন তারকারা এখানে উপস্থিত হন প্রত্যেক বছর। আর হিসেব মতো দেখা যায়, যখন আমরা ইকুয়েশন ক্যালকুলেট করি, তখন দেখা যায় যে বিভিন্ন যে শো হয় গোটা বাংলা জুড়ে, তার মধ্যে কিন্তু কাঞ্চন উৎসব অন্যতম। সেখানে প্রত্যেক বছর বলিউড টলিউড বিভিন্ন নাম করা আর্টিস্টরা আসেন, আর আজকে এখানে আসতে চলেছেন অ্যাশ কিং। 20s ডিকেডে যার গান ফেমাস, একেবারে বলিউড সুর থেকে শুরু করে টলিউড, তার সুরে মুগ্ধ সমস্ত দর্শক, এবং তার গান শোনার জন্য কিন্তু আজকে বহু ভক্ত সমাগম করবে বলে মনে করা হচ্ছে।
একেবারে ধন্যবাদ জানাবো শুভাঙ্গী তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি শুভাঙ্গী মুখোপাধ্যায়, যে ছবি তুলে ধরলেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু বহু মানুষ সেখানে ভিড় করতে শুরু করেছেন, সেখানে ইতিমধ্যে বহু মানুষ আসতে শুরু করেছেন এবং নিরাপত্তার ব্যবস্থা কিন্তু রয়েছে। আজকের মূল আকর্ষণ অ্যাশ কিং, এবং যে কারণে বহু দূর দূরান্ত থেকে বহু তার অ্যাশ কিং এর ভক্তরা ছুটে আসবেন এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। কাঞ্চন উৎসবের আয়োজনে বিধায়ক খোকন দাস তিনি কিন্তু তার তদারকিতেই এই উৎসব প্রত্যেক বছর আয়োজন করা হয়। চোখ রাখবো অন্যান্য খবরে। ভূপতিনগর কাণ্ডে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর, বলাইচরণ মাইতি এবং মানব কুমার পড়ুয়ার জামিন মঞ্জুর করা হয়েছে হাইকোর্টের বিচারপতি অরিজিৎ ব্যানার্জি এবং অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ। 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো আবারও জামিন মঞ্জুর করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে এবং 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো বিচারপতি অরিজিৎ ব্যানার্জি অপূর্ব সিনহা তার ডিভিশন বেঞ্চে এই নির্দেশ দেওয়া হয়েছে। শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর, ভূপতিনগর কাণ্ডে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর, বলাইচরণ মাইতি এবং মানব কুমার পড়ুয়ার জামিন মঞ্জুর করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিতভাবে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, কোন কোন শর্তে জামিন দেওয়া হয়েছে? দেখো, ভূপতিনগরের ঘটনায় বলাইচরণ নদী সহ বেশ কয়েকজনের জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করলেন বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ও বিচারপতি অপূর্ব সিনহা রায় ডিভিশন বেঞ্চ। সেই ঘটনাতে 2022 সালে বিস্ফোরণের ঘটনা ঘটে। 2024 সালে এনআইএ এর হাতে তদন্ত যাওয়ার পর, 23 সালে এনআইএ এর হাতে তদন্ত যাওয়ার পর 2024 সালে এনআইএ যখন সেখানে ভূপতিনগরে ঢোকে তখন তারা আক্রান্ত হয় এবং পুলিশের গাড়িও সেদিনকে ভাঙচুর হয়। এরপরেই তদন্তে নামে এবং অভিযোগে বলাইচরণ মাইতি সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করে। তারা কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানায়। জামিনের আবেদনের শুনানি পর্বে এবং শুনানি শেষে রায় দিতে গিয়ে বিচারপতিরা মন্তব্য করেন যে অভিযুক্তরা জামিনের আবেদন করেছেন তারা প্রভাবশালী এ বিষয়ে যে তথ্য নথি আদালতের কাছে জমা করেছে, কিন্তু আদালত তাদেরকে মনে করছে যে তাদেরকে যদি এই জুডিশিয়ালে ঢুকতে দেওয়া যায় তাহলে সাক্ষী এবং নথির ওপরে প্রভাব পড়তে পারে। তাই আদালত শর্ত মঞ্জুর করছে। এই আবেদনকারীরা জেলাতে ঢুকতে পারবে না, তাদেরকে নিউ টাউন এলাকাতে থাকতে হবে। একমাত্র সিভিল কোর্টে এর হাজিরা ছাড়া তারা অন্য কোথাও যেতে পারবে না। তারা যে মোবাইল ব্যবহার করবে তার কল রেকর্ডিং করবে এনআইএ। এছাড়াও তাদেরকে সপ্তাহে 2 দিন করে কোর্ট ক্লার্কের কাছে হাজিরা দিতে হবে। 50,000 টাকা করে ব্যক্তিগত বন্ড এবং 2 জন জামিনদার সহ বেশ কিছু শর্ত আরোপ করে তাদের জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আবারও নজর রাখবো মহাকুম্ভের দিকে। মৌনী অমাবস্যায় অমৃত স্নান করার হুড়োহুড়ি মহাকুম্ভে এবং ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, পদপিষ্টের ঘটনা সামনে এসেছে। ঘটনায় 12 থেকে 13 জনের মৃত্যু হয়েছে এবং জখম হয়েছে 30 জন। তারা আপাতত চিকিৎসাধীন, এমনটাই সূত্রের খবর। আপাতত শাহী স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে এবং ঘটনার পর কড়া নজরদারি চলছে প্রশাসনের তরফ থেকে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি জানিয়েছেন যে সব রকমের সহযোগিতা করা হবে, সব রকমের আশ্বাস দিয়েছেন তিনি। পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছে প্রশাসন। ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, সেখানে বহু পুলিশ পৌঁছেছে, র্যাফ নামানো হয়েছে যাতে ভিড় নিয়ন্ত্রণে আসে।
এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনিও জানিয়েছেন যে আপাতত পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে এবং কোনো রকমের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টিও কিন্তু পুরোপুরিভাবে নজরে রেখেছে প্রশাসন। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, একদিকে র্যাফ নামানো হয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে সেখানে, অন্যদিকে ফাঁকা করে দেওয়া হয়েছে সঙ্গম ঘাটগুলিতে এবং বেশ কিছু অস্থায়ী ঘাটেরও কিন্তু আয়োজন করা হয়েছে, এমনটাই প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু যত বেলা বাড়ছে তত কিন্তু অসংখ্য পুণ্যার্থী সেখানে ভিড় জমাতে শুরু করছেন। তবে প্রশাসন কিন্তু সব রকম ভাবে তৈরি রয়েছে, তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে। সেখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে র্যাফ, এবং সেখানে সঙ্গম ঘাটগুলি ফাঁকা করে দেওয়া হচ্ছে যাতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে। আপনাদের জানিয়ে রাখবো, যোগী আদিত্যনাথ তাকে বারবার ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং পুলিশের তরফ থেকে ঠিক কি জানানো হচ্ছে নিরাপত্তা নিয়ে আপনাদের শোনাবো। पुलिस प्रशासन उनका सहयोग करेगा। क्या उनको जो नहाने के लिए उधर जा रहे हैं उनको जाने दिया जाएगा, क्योंकि बताया गया जो दुर्घटना हुई उस वजह से नहीं, हम नहीं रोक रहे हैं। हाँ। संगम पे ही स्नान होगा और जो परंपरागत रूप से चीजें होती है सब होंगी। अभी किस तरह की स्थिति है सर? ठीक है, स्थिति ठीक है। आज जो सुबह घटना हुई उसका यद्यपि हम लोग अभी सारे कारण दिखवा रहे हैं, लेकिन संभवतः ऐसी चीज हुई जो अभी तक आप बिल्कुल लाइव लीजिए। यहाँ पर वैभव जी हमारे साथ में जो आज की जो घटना थी, संभवतः उसका कारण ये रहा कि पब्लिक का चूंकि प्रेशर बहुत ज्यादा था। आज कुंभ में 10 करोड़ का आंकड़ा जो है আপনারা শুনলেন প্রশাসনের তরফ থেকে কিন্তু সব রকম ভাবে নজরদারি চলছে এবং এই দুর্ঘটনার পর কোথাও গিয়ে বাড়তি নজরদারি চলছে, সেখানে সেই ছবি উঠে আসছে কলকাতা টিভির পর্দায়। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। অনির্বাণ দা, এখন কি ভিড় নিয়ন্ত্রণে, কি জানাচ্ছে প্রশাসন? দেখো, প্রশাসন কিন্তু প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে ভিড় নিয়ন্ত্রণ করার। আমি আগেও বলেছি যে এখানে কিছুটা রাস্তা ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে, কিছুটা রাস্তা দিয়ে মানুষের ভিড় চলেছে, কেউ ফিরছে স্নান সেরে সেটা একটা রাস্তা দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে, আবার যেটা স্নানঘাট বা সঙ্গমের দিকে যাচ্ছে সেই ভিড়টাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে আলাদা আলাদা ভাবে রোড ব্লকিং করে। পুলিশ অন্যান্য জায়গা দিয়ে ঘুরপথেও কাউকে যেতে দিচ্ছে না, কড়া পাহারা দিচ্ছে। এছাড়াও হেলিকপ্টার ঘুরছে, হেলিকপ্টার থেকে নজর রাখা হচ্ছে, আছে ড্রোন, এই পুরোটা দিয়েই নিরাপত্তা ব্যবস্থা চালানো হচ্ছে। কিন্তু তবুও সব মিলিয়ে এইভাবে এই কোটি কোটি মানুষকে নিয়ন্ত্রণে রাখা কিন্তু সত্যিই খুবই কঠিন কাজ, প্রায় অসম্ভব কাজ বললেই হয়। তবু প্রশাসন এবং পুলিশ তাদের তরফ থেকে চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। জয়িতা, ধন্যবাদ জানাবো অনির্বাণ দা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে একদিকে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে বেশ কিছু রাস্তা, যাতে ভিড় নিয়ন্ত্রণে হয়, এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে। এবং ঘটনাস্থলে পুলিশ এবং র্যাফ মোতায়েন রয়েছে, সেখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে এবং যে 30 জন জখম হয়েছেন তাদের কিন্তু চিকিৎসা চলছে আপাতত। আপনাদের জানিয়ে রাখবো, মৌনী অমাবস্যায় অমৃত স্নান করার সময় হুড়োহুড়ি পড়ে যায়, কার্যত জনস্রোতে পরিণত হয় সঙ্গম ঘাটগুলি এবং সেখানে এই দুর্ঘটনাটি ঘটে। ত্রিবেণী সঙ্গমে ভোরবেলায় এই ঘটনাটি ঘটে এবং পদপিষ্টের ঘটনায় যেমনটা জানা যাচ্ছে 12 থেকে 13 জনের মৃত্যু হয়েছে। আপাতত শাহী স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আখড়াগুলির তরফ থেকে, ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, সঙ্গম ঘাটগুলির ওপরও বিশেষ নজর রয়েছে প্রশাসনের। मेरा नाम दीपिका। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পরিস্থিতি জানতে তাকে বারবার কিন্তু ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রশাসনের কথা মেনে চলতে পুণ্যার্থীদের অনুরোধ যোগীর সঙ্গে কথা অমিত শাহ, কেন্দ্রের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, ঘটনায় 12 থেকে 13 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি मनीष तिवारी। मनीष जी, कितना लोग घायल हुआ? जी श्वेता, अगर जिस प्रकार से जो है ये भगदड़ के बाद जो 30 लोग के करीब जो है घायल हुए हैं, जिसमें औरतों की संख्या सबसे ज्यादा है और जो अभी अपने सोर्सेज से जो डेथ लोग हैं उनकी संख्या भी बढ़ गई है, वो 17 तक है। अभी तक ऑथेंटिक बाइट जरूर नहीं मिली है, लेकिन जो सोर्सेज हमारे हैं उसके माध्यम से ये मालूम चल रहा है कि 17 लोग की डेथ हुई और जो डॉक्टरों का कहना है कि दम घुटने की वजह से इन महिलाओं की जो मौत हुई है। कैसे जिस प्रकार इतना बड़ा ये एक्सीडेंट है तो उसके बाद जो है प्रशासन काफी टाइट हो गया है। कई रास्तों को रोक दिया गया है, ट्रेनों को जो स्पेशल ट्रेनें चल रही थी उनको रोक करके खड़ा कर दिया गया है कि जिससे कि प्रयागराज स्टेशन पर भीड़ कम हो जाए तो तब उन ट्रेनों को जो है यहाँ पर प्रयागराज स्टेशन पर लाया जाए। तो कह सकते हैं कि प्रयागराज जो स्टेशन मास्टर हैं उन्होंने अभी ट्रेनों को रिसीव करने से मना कर दिया है क्योंकि काफी भीड़ है यहाँ पर। तो इस वजह ये एक सबसे बड़ा कारण है। तो अब ये ट्रेनें करीब 2 से 3 घंटे ट्रेन जो है प्रयागराज पर पहुंचेंगी। हालांकि दूसरा रास्ता पुलिस कर्मियों के द्वारा जो ये किया गया है कि बैरिकेड कर दिया गया है। संगम घाट तक जो आसानी से पहुंच जा रहे हैं उनको ही संगम घाट के तक जाने दिया जा रहा है। बाकी यहाँ पर और भी घाट हैं, चाहे यमुना के घाट है, गंगा जी का घाट है, तो उन घाटों पे कहा जा रहा है, मुख्यमंत्री भी अपील कर रहे हैं, प्रशासन भी अपील कर रहे हैं कि उन्हीं घाटों में जो है श्रद्धालु अपना स्नान कर लें, संगम की तरफ ना आए क्योंकि करोड़ों की संख्या में जो है लोग पहुंच चुके हैं। तो कह सकते हैं जिस प्रकार से ये एक्सीडेंट हुआ है, एक्सीडेंट के बाद जो है इस प्रकार का निर्णय लिया है, तो लगातार प्रधानमंत्री भी ट्वीट कर रहे हैं और प्रधानमंत्री मुख्यमंत्री से बात कर रहे हैं। काफी सारे सख्त डिसीजन लिए जा रहे हैं जिससे कि आगे भी किसी प्रकार की इस प्रकार का कोई एक्सीडेंट ना हो। माना जा रहा है कि आज ये संख्या जो है 8 से 9 करोड़ तक हो सकती है स्नान करने, क्योंकि आज शाही स्नान है। इसको देखते हुए देश भर से विदेशों से जो है यहाँ पे लोग पहुंच रहे हैं। तो सबसे अहम बात यह है प्रशासन के लिए काफी बड़ी समस्या का सामना करना पड़ रहा है क्योंकि आम जनता संगम तट की तरफ ही जाना चाहती है, वो अन्य दूसरे घाटों पे नहीं नहाना चाहती। तो ये एक सबसे बड़ा सवाल है। लेकिन अभी जिस प्रकार से बैरिकेड लगा के लोगों को रोका जा रहा है और संगम घाट की तरफ जाने नहीं दिया जा रहा है। ट्रेनें जो आएंगी वो भी लेट कर दी गई हैं और वो लेट इसी वजह से की गई हैं कि जो भीड़ यहाँ पर कम हो जाए तब उन ट्रेनों को प्रयागराज स्टेशन पर जाने के लिए रवाना किया जाए। तो इस प्रकार के से कदम उठाए जा रहे हैं। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি मनीष तिवारी, তিনি ছিলেন এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে ইতিমধ্যে কিন্তু যেমনটা জানা যাচ্ছে ঘটনায় 17 জনের মৃত্যু হয়েছে এবং আপাতত শাহী স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে আখড়াগুলিতে। আপনাদের জানিয়ে রাখবো মৌনী অমাবস্যা অমৃত স্নান করার হুড়োহুড়ি পড়ে যায় সেখানে। ভোর রাতে সেই দুর্ঘটনাটি ঘটে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপিষ্টের ঘটনা এবং আপাতত ভিড় নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে প্রশাসন। ফাঁকা করে দেওয়া হচ্ছে মহাকুম্ভ চত্বর। সেখানে যে সঙ্গম ঘাটগুলি রয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আরও নজরে রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে। মৌনী অমাবস্যায় অমৃত স্নান করার হুড়োহুড়ি পড়ে যায় ভোর রাতে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপিষ্টের ঘটনা। তারপর থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। নামানো হয়েছে র্যাব, পুলিশ মোতায়েন রয়েছে সেখানে। এবং এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটার পরে প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন আপনাদের শোনাবো। एकदम से पब्लिक फंसी, एकदम से भगदड़ भई है, आने जाने का रास्ता नहीं मिल पाया रहा तो, और एकदम से और ना वहाँ पे कोई मतलब आन जान को कोई मतलब बूथ हो। और जो लोग मतलब बा कर रहे थे वे लोग हंस रहे थे। उन लोगों से हम लोग भीख मांग रहे थे कि बच्चों की भीख दे दे, लेकिन वे लोग हंस के जा रहे थे। पब्लिक ने खुद उनसे कही हमारी कितने लोग आए थे? हम अपने फैमिली से 3 बच्ची 1 बेटा मिल गए हैं, लाए गए हैं ना। एक बच्चा तो बेबू सीरियस है, उधर है, बेबू उठाओ नहीं है, वो तो सब उल्टी पलटी करो पर वो हम अकेले कहाँ जाए। मैं MP जिला छतरपुर बागेश्वर धाम के पास है, वहाँ से हूँ। मेरी माँ भर्ती है। क्या है वहाँ ना तो कोई पुलिस थी, कोई यानी वो नहीं थी कि पुलिस उसको हटाए, कोई नहीं, कोई मदद के लिए नहीं आया। कई लोग बहुत जितने लोग थे बहुत कम से कम
30-40 लोग घायल हुए हैं इसमें। कुछ लोग बचे हों चाहे ना बचे हो, इसीलिए मेरी माँ का भी अभी कोई पता नहीं है कि वो बहुत सीरियस थी, वो जीवित हैं कि नहीं, भगवान जाने। আপনারা শুনলেন প্রত্যক্ষদর্শীরা, তারা যেমনটা জানাচ্ছেন যে ঘটনার বর্ণনা তারা দিলেন তা কিন্তু ভয়াবহ এবং এই ঘটনার পরে কড়া নজর রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। পরিস্থিতি জানতে তাকে বারবার ফোন করেন প্রধানমন্ত্রী, গুজবে কান না দিতে এবং প্রশাসনের কথা মেনে চলতে পুণ্যার্থীদের অনুরোধ করেন যোগী। श्रद्धालु जनों ने महाकुंभ का स्नान किया था। ये जो भारी दबाव श्रद्धालु जनों के कारण और श्रद्धालुओं के संगम नोच पर जाने के कारण वहाँ पर एक बना हुआ है, लेकिन पूरा प्रशासन मौके पे वहाँ मौजूद है। रात्रि को 1 से 2 बजे के बीच में अखाड़ा मार्ग पर, जहाँ पे अखाड़ों के अमृत स्नान के दृश्य से बैरिकेड्स भी किए गए थे, तो बैरिकेड्स को फांद करके आने में कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हुए हैं। उन्हें तत्काल हॉस्पिटल में पहुंचा करके उपचार आदि की व्यवस्था उनके लिए की गई है। उनमें से कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हैं। आज प्रातः काल तक लगभग 8:30 बजे तक 3 करोड़ से अधिक श्रद्धालु स्नान कर चुके हैं और ये लगातार जारी है। लेकिन संगम नोच पर, अखाड़ा मार्ग पर, नागवासुकी मार्ग पर लगातार दबाव बना हुआ है और वहाँ पर श्रद्धालु जनों की सुविधा के लिए भी हर प्रकार की वहाँ पर प्रशासन पूरी मुस्तैदी के साथ लगा हुआ है। और इसीलिए मेरी अपील है पूरे प्रदेशवासियों से, पूरे देशवासियों से और सभी श्रद्धालुओं से भी, सभी पूज्य संतों से भी, कि अफवाह पर कोई ध्यान न दें, संयम से काम लें। आदरणीय प्रधानमंत्री जी का प्रातःकाल से ही उनके लगभग 4 बार प्रधानमंत्री जी ने हालचाल लिया है। माननीय गृह मंत्री जी ने, माननीय राष्ट्रीय अध्यक्ष भारतीय जनता पार्टी श्री जेपी नड्डा जी ने, माननीय गृह मंत्री श्री अमित शाह जी ने भी और प्रदेश की माननीय राज्यपाल श्रीमती आनंदीबेन पटेल जी ने भी लगातार जानकारी लेकर के सभी के कुशल क्षेम और सकुशल स्नान कराने के बारे में निरंतर रिपोर्ट ले रहे हैं। हम लोगों की प्रातःकाल से ही श्रद्धालुजन जो भी आए हैं वे स्नान कर सकें, इसके लिए यहाँ पे उच्च स्तरीय बैठक भी चल रही है, जिसमें मुख्य सचिव भी हैं, डीजीपी हैं, प्रमुख सचिव गृह हैं, मुख्यमंत्री कार्यालय के अपर मुख्य सचिव के साथ साथ एडीजी लॉ एंड ऑर्डर के साथ साथ अन्य वरिष्ठ अधिकारीगण मौजूद हैं। प्रयागराज में हालात वर्तमान में नियंत्रण में हैं, लेकिन भीड़ का दबाव बहुत बना हुआ है। अखाड़ा परिषद से जुड़े हुए पदाधिकारियों के साथ मैंने स्वयं भी बातचीत की है। आचार्य महामंडलेश्वरों से भी, पूज्य संतों के साथ भी मेरी बातचीत हुई है। মহাকুম্ভের দিকে তো আমাদের নজর থাকবে, তবে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ইউটিউবার শুদ্ধ সত্যশীলের অন্তর্বর্তীকালীন সুরক্ষার মেয়াদ বৃদ্ধি। 30 এপ্রিল পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। হাইকোর্টের মাসিক সূচিতে মামলাটি লিপিবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ইউটিউবার শুদ্ধ সত্যশীলের তার নিরাপত্তার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সুরক্ষার মেয়াদ বৃদ্ধি 30 এপ্রিল পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি এর নির্দেশ দিয়েছেন। হাইকোর্টের মাসিক সূচিতে মামলাটি লিপিবদ্ধ করার নির্দেশ দিয়েছেন। 30 এপ্রিল পর্যন্ত এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতির দেহ উদ্ধার। মুর্শিদাবাদের বহরমপুরের রানী বাগানে উদ্ধার দেহ। কয়েকদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন তিনি, এমনটাই সূত্রের খবর। আত্মহত্যা করতে পারেন সুকুমার অধিকারী, এমনটাই অনুমান পুলিশের। মুর্শিদাবাদের বহরমপুরে রানী বাগানে উদ্ধার দেহ। আপনাদের জানিয়ে রাখবো, কয়েকদিন ধরে মানসিক রোগে তিনি ভুগছিলেন, এমনটাই সূত্রের খবর। আপনাদের জানিয়ে রাখবো, প্রাথমিক অনুমান করা হয়েছে পুলিশের তরফ থেকে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতির দেহ উদ্ধার। মুর্শিদাবাদের বহরমপুরের রানী বাগানে উদ্ধার দেহ। কয়েকদিন ধরে মানসিক রোগে তিনি ভুগছিলেন, আত্মহত্যা করতে পারেন সুকুমার অধিকারী, প্রাথমিক অনুমান পুলিশের। বিষয়ে বিস্তারিতভাবে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, যেটা জানা যাচ্ছে যে বহরমপুরের রানীবাগান সংলগ্ন এলাকায় এই বহরমপুরের পঞ্চায়েত সমিতি তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার অধিকারী তার মৃতদেহ উদ্ধার হয়েছে এবং তার মৃতদেহের কাছেই পড়েছিল অ্যাসিডের বোতল, যার ফলে পুলিশের প্রাথমিক অনুমান যে অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছেন সুকুমার অধিকারী। এবং এই সুকুমার অধিকারী শুধু পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন না, তিনি বহরমপুর হোলসেল কোঅপারেটিভ কনজিউমার কোঅপারেটিভ সোসাইটির চেয়ারম্যান ছিলেন, দুবার চেয়ারম্যান ছিলেন। সুতরাং জনপ্রিয় নেতার পাশাপাশি জনপ্রিয় মানুষও ছিলেন এবং তিনি মানসিক অবস্থাতে ভুগছিলেন, তিনি অসুস্থ ছিলেন। পরিবারের সূত্রে জানা যাচ্ছে যে গতকাল রাত্রেবেলায় তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন, আর ফেরেননি এবং বাড়ি থেকে কিছুটা দূরে একটা গলির মধ্যে তার মৃতদেহ উদ্ধার হয়। এই মুহূর্তে তার স্ত্রী এবং পরিবারের লোকজন বহরমপুর থানায় এসেছেন। বিষয়টা তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। তবে এই আত্মহত্যার বিষয়টি না অন্য কিছু, সেটাও যেমন তদন্ত করে দেখা হচ্ছে, তেমনি সুকুমার অধিকারী কেন আত্মহত্যা করলেন সেটাও তদন্ত করে দেখছে পুলিশ, বহরমপুর থানার পুলিশ। ধন্যবাদ জানাবো তোমাকে কল্যাণ। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম আর সেটাই নাকি বিয়ের আসর। বিভাগীয় প্রধানের সঙ্গে প্রথম বর্ষের ছাত্রের বিয়ে। এবং যেমনটা জানা যাচ্ছে যে হরিণঘাটা ক্যাম্পাসের ঘটনায় ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শিক্ষিকাকে ছুটিতে পাঠানো হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, কি জানা যাচ্ছে, কেন এই বিয়ের সিদ্ধান্ত? দেখো, এটা গত পরশুদিনই নজরে আসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, যেটি হচ্ছে যে ক্লাসরুমের মধ্যে প্রথম বর্ষের এক ছাত্রের সঙ্গে ডিপার্টমেন্টালের হেড যে এইচওডি, তিনি একটি বিবাহের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় যে ওই শিক্ষিকা ছাত্রটিকে গলায় মালা পরাচ্ছেন এবং ছাত্রটি সিঁদুর দিয়ে তার মাথা রাঙিয়ে দিচ্ছেন। এবং এই দৃশ্য যখনই সমাজ মাধ্যমে বেরিয়ে পড়ে, হইচই শুরু হয়ে যায় এবং পাশাপাশি সমালোচনার ঝড় উঠতে থাকে। এরপরেই কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং যদিও তার কাছ থেকে যখন এক্সপ্লেইন চাওয়া হয়েছে যে কেন সে এরকম কাজ করলেন, তিনি যেটা বলেছিলেন কর্তৃপক্ষকে, যেটি একটি সাইকোলজিক্যাল ড্রামা এবং প্রজেক্টের একটি অংশ, তাই তিনি এটা করেছেন। যদিও এইতে সন্তুষ্ট হতে পারেননি কর্তৃপক্ষ এবং তারা একটি মহিলা শিক্ষিকা দিয়ে কমিটি গঠন করেছেন, তদন্ত কমিটি। এবং তদন্ত কমিটি রিপোর্ট না আসা পর্যন্ত তাকে ছুটিতে বা বিশ্ববিদ্যালয়ে যেতে বারণ করা হয়েছে। এখন দেখার এই তদন্ত কমিটি এই যে ঘটনায় কেন ঘটলো, কেন কর্তৃপক্ষকে না জানিয়েই তিনি এরকম একটি কাণ্ড ঘটালেন, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এবং ইতিমধ্যে ওই মহিলা শিক্ষিকা দ্বারা তদন্ত কমিটি সম্পূর্ণ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ হলে তারপরে যথাযথ ব্যবস্থা নেবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ধন্যবাদ জানাবো তোমাকে সুবল। আবারও নজর রাখবো মহাকুম্ভের দিকে। মৌনী অমাবস্যায় অমৃত স্নান করার সময় হুড়োহুড়ি পড়ে যায় সেখানে। ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপিষ্টের ঘটনায় 17 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 30 জন এবং আপাতত শাহী স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত আখড়াগুলির। ঘটনার উপরে নজর রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। পরিস্থিতি জানতে যোগীকে বারংবার ফোন করেন প্রধানমন্ত্রী, গুজবে কান না দিতে এবং প্রশাসনের কথা মেনে চলতে পুণ্যার্থীদের অনুরোধ যোগী আদিত্যনাথের। যোগীর সঙ্গে কথা বলেন অমিত শাহ এবং
কেন্দ্রের তরফ থেকেও সব রকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু সেখানে নিরাপত্তার বিষয় দিকে কিন্তু নজর রয়েছে। আপাতত শাহী স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে এবং এই ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে আর না ঘটে সেই বিষয়টি মাথায় রয়েছে প্রশাসনের। ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপিষ্টের এই ঘটনা, মৌনী অমাবস্যায় অমৃত স্নান করার হুড়োহুড়ি মহাকুম্ভে ইতিমধ্যে 17 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এবং বাকিদের আপাতত চিকিৎসা চলছে। এবং ঘটনার পর থেকে কিন্তু প্রশাসনের তরফ থেকে তৎপরতা চোখে পড়ছে। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণের জন্য ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটি রাস্তা ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, ভিড় উপচে না পড়ে সেই দিকেই কিন্তু নজর রয়েছে প্রশাসনের। আপনারা জানেন যে মহাকুম্ভে এই শাহী স্নানের জন্য কোটি কোটি মানুষ সেখানে ভিড় জমিয়েছিলেন এবং ভোর রাতে সেই দুর্ঘটনাটি ঘটে। ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায় এবং তারপরেই কিন্তু হুড়োহুড়ি বেঁধে যায়, রীতিমতো মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে সেখানে। কোটি কোটি মানুষের ভিড়, আর সামনে যাওয়ার পথ অবরুদ্ধ ছিল এবং পিছন থেকে ক্রমাগত মানুষের চাপ শুরু হয়, ধাক্কাধাক্কি হুড়োহুড়ি এবং এগোতে না পেরেই ব্যারিকেড ভেঙে একে একে মাটিতে পড়ে যান অনেকে, আর সেই ভিড়ে চাপা পড়ে যান অনেক পুণ্যার্থী। নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করছেন সেখানকার যারা প্রত্যক্ষদর্শী ছিলেন এই ঘটনা তারা। এবং মহাকুম্ভে পদপিষ্টের এই ঘটনার পরেই কিন্তু নড়ে চড়ে বসেছে প্রশাসন বলা যেতে পারে, কারণ প্রথম দিন থেকে যে অব্যবস্থা ছবি আমরা দেখেছিলাম এবং এই দুর্ঘটনার পরে কোথাও গিয়ে হুঁশ ফিরেছে প্রশাসনের, নিরাপত্তার বাড়তি নজরদারি চলছে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। অনির্বাণ দা, এখন কি পরিস্থিতি, প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ঠিক দেখো, প্রশাসন কিন্তু এই মুহূর্তে খুবই তৎপর এবং আমরা যেখানে রয়েছি অর্থাৎ দশাশ্বমেধ ঘাটের কাছে, সেখানটায় দেখা যাচ্ছে যে ভিড় কিন্তু বেশ নিয়ন্ত্রণে এসেছে। যেরকম বলেছি আগেও, ওই সম্ভবত এই ওয়ান ওয়ে গুলো করার দরুনই ভিড় বেশ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। বিভিন্ন রাস্তার মুখে গার্ড ওয়াল তৈরি করে কড়া পাহারাতে কিন্তু এই ভিড় নিয়ন্ত্রণ করার কাজ চলছে। সেই সঙ্গে রয়েছে হেলিকপ্টার, রয়েছে ড্রোন। আমরা জানি যে আজকে ভোরবেলায় ব্রাহ্ম মুহূর্তে যে দুর্ঘটনা ঘটেছে মহাকুম্ভের সঙ্গমে, তারই জের কিন্তু এখনো পর্যন্ত ছড়িয়ে রয়েছে মহাকুম্ভের মেলায়। বিভিন্ন মানুষ আমাদের কাছে আসছেন, জিজ্ঞাসাবাদ করছেন এবং তারা জানতে চাইছেন যে কি হয়েছে বা পরিস্থিতি। এবং আমরা জানি যে মুখ্যমন্ত্রী এই নিয়ে একাধিক বৈঠক করেছেন, তিনি তার বার্তাও জানিয়েছেন। প্রধানমন্ত্রী নিজে বারবার করে ফোন করছেন, খোঁজ নিচ্ছেন, এই সমস্তই ঘটনা ঘটছে। কিন্তু তারপরেও যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু মূলত ব্যারিকেড ভেঙে যাবার দরুন, যে কারণে সমস্ত মানুষ যারা একদিক থেকে স্নানে যাচ্ছিলেন এবং অন্য দিক থেকে স্নান সেরে আসছিলেন, এদের মধ্যে একটা সংঘর্ষ হয় এবং তার ফলেই পদপিষ্ট হওয়ার ঘটনা। এবং বিশেষ সূত্রে পাওয়া খবরে আমরা জানছি যে 13 থেকে 17 জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। হাসপাতাল এবং মর্গের সামনে কিন্তু হাহাকার হচ্ছে মহাকুম্ভে। স্বাভাবিকভাবেই এই ঘটনার ফলে পুলিশ প্রশাসন এরা অত্যন্ত সতর্ক হয়ে রয়েছে। তারা চেষ্টা করছে রাস্তাগুলোকে যথাসম্ভব নিয়ন্ত্রণ করতে। এই যে দশাশ্বমেধ ঘাটের সামনে রাস্তা, তারাগঞ্জ থানার সামনের যে রাস্তা, সেখানে কিন্তু সমস্ত রকমের গাড়ি চলাচল এর আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। কোনো রিক্সাও কিন্তু চলতে দেওয়া হচ্ছে না। পুরো জায়গাটাই শুধুমাত্র পদযাত্রীদের জন্য, যারা পায়ে হেঁটে চলেছেন স্নানের যোগে। এছাড়াও অখিল ভারতীয় আখাড়া সম্প্রদায়ের পক্ষে রবীন্দ্রপুরী মহারাজ জানিয়েছেন যে সমস্ত মানুষ, ভক্ত, স্নানার্থী এরা স্নান করে নেবার পরে তবেই সন্তরা স্নান করবেন। এবং রবীন্দ্রপুরী আরো জানাচ্ছেন বারবার করে যে কোনো জায়গায়, গঙ্গার দশাশ্বমেধ ঘাটে হোক বা প্রয়াগে হোক, যেখানে হোক স্নান করলেই কিন্তু একই পুণ্য লাভ হবে। এবং এই সঙ্গে প্রশাসন কিন্তু গতকালই জানিয়ে দিয়েছিল যে যেখানে আছেন, অর্থাৎ যারা দশাশ্বমেধে আছেন তারা সেখানেই স্নান সারুন, যারা সঙ্গমের কাছে আছেন তারা সেখানেই স্নান সারুন। কিন্তু আমরা জানি সঙ্গম স্নানের মাহাত্ম্য একটা বিপুল মানুষের মনে তার একটা সাড়া আছে, একটা প্রভাব আছে।
যে কারণেই এই বিপুল ভিড় জমেছিল রাত্রি 2-2:30 থেকে, এবং তারপর ব্রাহ্ম মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে যায়। যাই হোক, এই দুর্ঘটনাকে মাথায় রেখে পুলিশ প্রশাসন কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে ভিড়কে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে, এবং তারা বেশ কিছু অংশে সফল। কিছু মানুষ তাদের সহযোগিতা তারা এড়িয়ে তারা বিভিন্ন রাস্তা দিয়ে তাদের সুবিধা অনুযায়ী যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন এখনো পর্যন্ত পুলিশের সাথে সহযোগিতা না করে, এবং পুলিশ কিন্তু তাদেরকে যথাসম্ভব আমরা দেখতে পাচ্ছি আটকানোর চেষ্টা করে যাচ্ছে। জয়িতা, ধন্যবাদ জানাবো অনির্বাণ দা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি চলছে সেখানে, যাতে ভিড় নিয়ন্ত্রণে আসে। সাধারণ মানুষকে ফাঁকা করে দেওয়া হচ্ছে মহাকুম্ভ চত্বর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সঙ্গম ঘাটগুলিতেও কড়া নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়েছে। দুর্ঘটনার পর আরও তৎপর প্রশাসন। আপাতত শাহী স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত আখড়াগুলিতে, এবং বেশ কিছু রাস্তা ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে এবং ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে ভিড় নিয়ন্ত্রণে আসে। আপাতত শাহী স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং যেমনটা জানা যাচ্ছে এই দুর্ঘটনায় কিন্তু 17 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 30 জন, এবং তাদের কিন্তু চিকিৎসা চলছে। ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, এবং ঘটনায় 17 জনের মৃত্যু হয়েছে, 30 জন আহত, তাদের চিকিৎসা চলছে। আপাতত শাহী স্নান বন্ধ রয়েছে। কথা বলবো, টেलीफोन लाइन रोज प्रतिनिधि मनीष तिवारी। मनीष जी, कितना लोग घायल हुआ, अभी कैसा है हेल्थ अपडेट? जैसा देखा जाए जिस प्रकार से ये घटना हुई, घटना के बाद जो अब तक सोर्सेस से जरूर जानकारी मिल रही है कि 17 लोगों की डेथ हो गई है, और ये जो है काउंटिंग और भी बढ़ भी सकती है, लेकिन अभी तक जो हम लोग को जो जानकारी मिल रही है तो 30 लोग के होने की बात गंभीर रूप से घायल हुए हैं, और जिनका इलाज जो है हॉस्पिटल में चल रहा है। तो कहा जा सकता है जिस प्रकार से जो है ये पूरी घटना हो गई, तो इसके बाद जो है प्रशासन सतर्क जरूर हुआ है। मुख्यमंत्री से लेकर सभी लोग अपील भी कर रहे हैं पब्लिक से, और उनका यही कहना है कि जिस प्रकार से पुलिस प्रशासन जिस रास्ते से आपको जाने के लिए कहे उसी रास्ते से आप जाइए। तो पूरे इस मामले में गंभीरता जिस प्रकार का ये एक्सीडेंट रात में हुआ, उसके बाद जो है कि गंभीर मामला बना हुआ है। लगातार पीएम और सीएम जो है लगातार जो है पूरे घटना के मामले में जो है देख रहे हैं, और लगातार मीटिंग चल रही है कि आगे किसी प्रकार का एक्सीडेंट ना हो। इसको लेकर के जो रेलवे प्रशासन ने भी निर्णय लिया है, जो स्पेशल ट्रेनें चल रही हैं प्रयागराज के लिए, उन ट्रेनों को जो है उन्हीं जगहों पर रोक दिया गया है कि भीड़ कम होने के बाद जो है उन ट्रेनों को यहाँ पर रवाना किया जाएगा। अब जो ट्रेनें जो आएंगी अपने निर्धारित समय पर नहीं आएंगी, अब लेट होकर के यहाँ पर पहुंचेंगी। तो इस प्रकार के निर्णय जो है प्रशासन के द्वारा, रेलवे प्रशासन के द्वारा, रोडवेज बसों के द्वारा लिए जा रहे हैं, जिससे कि किसी प्रकार की आगे कोई घटना ना हो। जिस प्रकार की ये घटना हुई है उससे गवर्नमेंट और पर जो है विपक्षी दल लगातार सवाल उठा रहे हैं। उनका साफ तौर से कहना है कि वीआईपी मूवमेंट की वजह से जो है इस प्रकार की घटना हुई है, इतने लोगों की मौत हुई है। हालांकि पीएम ने भी जिन लोगों की मृत्यु हुई है तो ट्वीट करके जो है उन्होंने भी संवेदना जाहिर की है, और उन्होंने ये भी कहा है, पीएम ने लिखा है ट्वीट में कि जो घायल हैं जल्द से जल्द सही हो जाएं। तो लगातार डॉक्टर लगे हुए हैं क्योंकि काफी स्थिति गंभीर है। सबसे ज्यादा संख्या जो है महिलाओं की है जिनकी मौत हुई है, या जो घायल हैं उनमें भी घायलों की संख्या में भी महिलाएं हैं। और जो डॉक्टर बता रहे हैं दम घुटने की वजह से, जो जब भगदड़ हुई दम घुटने की वजह से मौत हुई है, या तो जो महिलाएं घायल हुई हैं उनका इलाज किया जा रहा है। जी সুপ্রিয়া মনীষ জি, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি মনীষ তিওয়ারি। যেমনটা আপনাদের জানানো হচ্ছিল যে যেমনটা 17 জনের কিন্তু মৃত্যু হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনায়, এবং ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপিষ্টের এই ঘটনায় 17 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 30 জন, তাদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার পরেই তৎপর প্রশাসন। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে 30 জন আহত হয়েছে।
এবং এই দুর্ঘটনার পরে কিন্তু প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন আপনাদের শোনাবো। एकदम से पब्लिक फंसी, एकदम से भगदड़ भई है, आने जाने का रास्ता नहीं मिल पाया रहो तो, और एकदम से और ना वहाँ पे कोई मतलब आन जान को कोई मतलब बूथ हो, और जो लोग मतलब बा कर रहे थे वे लोग हंस रहे थे। उन लोगों से हम लोग भीख मांग रहे थे कि बच्चों की भीख दे दे, लेकिन वे लोग हंस के जा रहे थे। पब्लिक ने खुद उनसे कही हमारी कितने लोग आए थे? हम अपने फैमिली से तो 3 बच्ची 1 बेटा मिल गए हैं, लाए गए हैं ना। एक बच्चा तो बेबू सीरियस है, उधर आया बेबू उठाओ नहीं है, वो तो सब उल्टी पलटी करो पर वो हम अकेले कहाँ जाए। अब मैं MP जिला छतरपुर बागेश्वर धाम के पास है, वहाँ से हूँ। मेरी माँ भर्ती है। क्या है वहाँ ना तो कोई पुलिस थी, कोई यानी वो नहीं थी कि पुलिस उसको हटाए, कोई नहीं, कोई मदद के लिए नहीं आया। कई लोग बहुत जितने लोग थे बहुत कम से कम 30-40 लोग घायल हुए हैं इसमें, कुछ लोग बचे हों चाहे ना बचे, इसीलिए ऐसी मेरी माँ का भी अभी कोई पता नहीं है कि वो बहुत सीरियस थी, वो जीवित हैं कि नहीं भगवान जाने। एकदम से पब्लिक আপনারা শুনলেন প্রত্যক্ষদর্শীরা যা বর্ণনা দিল তা কিন্তু মর্মান্তিক। ত্রিবেণী সঙ্গমে এই দুর্ঘটনাটি ঘটে এবং আপাতত যেমনটা জানা যাচ্ছে যে ঘটনায় 17 জনের মৃত্যু হয়েছে, জখমরা আপাতত চিকিৎসাধীন। আপাতত শাহী স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত আখড়াগুলির। আপনাদের জানিয়ে রাখবো, মৌনী অমাবস্যায় অমৃত স্নান করার সময় হুড়োহুড়ি পড়ে যায়, সেখানে জনস্রোতের চাপে ব্যারিকেড ভেঙে এই দুর্ঘটনাটি ঘটে। আপাতত শাহী স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে এবং এই দুর্ঘটনার পরে কোথাও গিয়ে বাড়তি নজরদারি চোখে পড়ছে। আপাতত শাহী স্নান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সঙ্গম ঘাটগুলিতেও কিন্তু বাড়তি নজরদারি চোখে পড়ছে। এবং এ বিষয়ে যোগী আদিত্যনাথ তিনি কি জানিয়েছেন আপনাদের শোনাবো। श्रद्धालु जनों ने महाकुंभ का स्नान किया था। ये जो भारी दबाव श्रद्धालु जनों के कारण और श्रद्धालुओं के संगम नोच पर जाने के कारण वहाँ पर एक बना हुआ है, लेकिन पूरा प्रशासन मौके पे वहाँ मौजूद है। रात्रि को 1 से 2 बजे के बीच में अखाड़ा मार्ग पर, जहाँ पे अखाड़ों के अमृत स्नान के दृश्य से बैरिकेड्स भी किए गए थे, तो बैरिकेड्स को फांद करके आने में कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हुए हैं। उन्हें तत्काल हॉस्पिटल में पहुंचा करके उपचार आदि की व्यवस्था उनके लिए की गई है। उनमें से कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हैं। आज प्रातःकाल तक लगभग 8:30 बजे तक 3 करोड़ से अधिक श्रद्धालु स्नान कर चुके हैं और ये लगातार जारी है। लेकिन संगम नोच पर, अखाड़ा मार्ग पर, नागवासुकी मार्ग पर लगातार दबाव बना हुआ है और वहाँ पर श्रद्धालु जनों की सुविधा के लिए भी हर प्रकार की वहाँ पर प्रशासन पूरी मुस्तैदी के साथ लगा हुआ है। और इसीलिए मेरी अपील है पूरे प्रदेशवासियों से, पूरे देशवासियों से और सभी श्रद्धालुओं से भी, सभी पूज्य संतों से भी, कि अफवाह पर कोई ध्यान न दें, संयम से काम लें। आदरणीय प्रधानमंत्री जी का प्रातःकाल से ही उनके लगभग 4 बार प्रधानमंत्री जी ने हालचाल लिया है। माननीय गृह मंत्री जी ने, माननीय राष्ट्रीय अध्यक्ष भारतीय जनता पार्टी श्री JP नड्डा जी ने, माननीय गृह मंत्री श्री अमित शाह जी ने भी और प्रदेश की माननीय राज्यपाल श्रीमती आनंदीबेन पटेल जी ने भी लगातार जानकारी लेकर के सभी के कुशल क्षेम और सकुशल स्नान कराने के बारे में निरंतर रिपोर्ट ले रहे हैं। हम लोगों की प्रातःकाल से ही श्रद्धालुजन जो भी आए हैं वे स्नान कर सकें, इसके लिए यहाँ पे उच्च स्तरीय बैठक भी चल रही है, जिसमें मुख्य सचिव भी हैं, DGP हैं, प्रमुख सचिव गृह हैं, मुख्यमंत्री कार्यालय के अपर मुख्य सचिव के साथ
एडीजी लॉ एंड ऑर्डर के साथ साथ अन्य वरिष्ठ अधिकारीगण मौजूद हैं। प्रयागराज में हालात वर्तमान में नियंत्रण में हैं, लेकिन भीड़ का दबाव बहुत बना हुआ है। अखाड़ा परिषद से जुड़े हुए पदाधिकारियों के साथ मैंने स्वयं भी बातचीत की है। आचार्य महामंडलेश्वरों से भी, पूज्य संतों के साथ भी मेरी बातचीत हुई है। চোখ রাখবো অন্যান্য খবরের দিকে। আরজি করের ঘটনার প্রতিবাদে রাত দখল কর্মসূচি আর রাত দখলের আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশকে খুনের অভিযোগে মামলা। অভিযোগ কতটা যুক্তিযুক্ত 3 সপ্তাহ পরে খতিয়ে দেখবে কোর্ট। এফআইআর খারিজ করা হয়েছে। অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের দাবি। 27 ফেব্রুয়ারি পরবর্তী শুনানি বিবেচনা করবে আদালত। সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। এফআইআর খারিজ করা হয়েছে আপাতত, যেমনটা জানা যাচ্ছে। অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। রাত দখল আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশকে খুনের অভিযোগে মামলা। অভিযোগ কতটা যুক্তিযুক্ত 3 সপ্তাহ পরে খতিয়ে দেখবে কোর্ট। এফআইআর খারিজ করা হয়েছে। অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের দাবি। 27 ফেব্রুয়ারি পরবর্তী শুনানিতে বিবেচনা করবে আদালত। সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। অন্যদিকে ওয়াকফ বিল নিয়ে লিখিত আপত্তি তৃণমূলের। যৌথ সংসদীয় কমিটিতে লিখিত আপত্তি তৃণমূলের। সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালকে 32 পাতার চিঠি। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হকের চিঠি। যৌথ সংসদীয় কমিটিতে চিঠি, 32 পাতার চিঠি দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হকের চিঠি। বিষয়ে বিস্তারিতভাবে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, ঠিক কোন কোন বিষয়গুলি উল্লেখ করা হয়েছে এই চিঠিতে? দেখো, ওয়াকফ বিল প্রথম থেকেই, ওয়াকফ বিল যে উদ্দেশ্য নিয়ে আনা হচ্ছিল সেই উদ্দেশ্যে সম্পর্কে বিরোধীরা প্রায় সকলেই, তৃণমূল সহ সকলেই তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিল এবং এই বিলটি প্রত্যাহার করতে বলা হয়েছিল। সংখ্যার জোরে তারা সংসদে সেই বিল প্রত্যাহার করেন, ঠিক কথা। তখন বলেছিল কিছুটা পিছু হতে যে আমরা একটা যৌথ সংসদীয় কমিটি করে এইটা আবার পুরো বিলটি নিয়ে আরো বিস্তারিত আলোচনা হোক। তো বিরোধীরা এই দাবি তুলেছিল, যৌথ সংসদীয় কমিটিতে বিরোধীরাও যায়, কিন্তু ঘটনাচক্রে দেখা যাচ্ছে যে যৌথ সংসদীয় কমিটিতে বিরোধীদের সংখ্যার থেকেও তো শাসক দলের প্রতিনিধি বেশি। তো সুতরাং যাই সিদ্ধান্ত হোক না কেন, সেই সিদ্ধান্তে তো সবসময় শাসক দলই তাতে জয়ী হবেন এবং তাদের মধ্যেই প্রতিষ্ঠিত হবে। সবচেয়ে বড় কথা যেখানে বলা হয়েছে যে ওয়াকফ হচ্ছে সংখ্যালঘু মুসলিমদের যে সম্পত্তি, যেগুলো সামাজিক সম্পত্তি, যেগুলো সেই ধরনের সম্পত্তির মালিকানা কে থাকবে না থাকবে ইত্যাদি সমস্ত কিছু নিয়ন্ত্রণের জন্য একটা বোর্ড তৈরি হয়, তাকে বলে ওয়াকফ বোর্ড। সেই ওয়াকফ বোর্ডের সদস্য হয় সেই সম্প্রদায়ের মানুষরাই। কিন্তু এই প্রথম আইন আনা হলো যে সেই সম্প্রদায়ের বাইরে অমুসলিম একজন সদস্য তাকে যুক্ত করার কথা বলা হলো এবং সেটা পাশ করানো হয়েছে। তীব্র আপত্তি ছিল সমস্ত বিরোধী দলের, তা সত্ত্বেও সেটা পাশ করানো হয়। তৃণমূল আপত্তি জানায়, পাশ করানো হয়। এমনকি সিদ্ধান্ত কে নেবে, ওয়াকফ বোর্ড নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে সমস্ত জেলা শাসককে, সংশ্লিষ্ট জেলা শাসককে। এইগুলোর বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল। এই বিষয়ে আরো বিস্তারিত ভাবে লিখে তাদের আপত্তির কথা, যাকে আমরা পরিষদীয় ভাষায় বলি নোট অফ ডিসেন্ট, সেই নোট অফ ডিসেন্ট 32 পাতার নোট অফ ডিসেন্ট দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক, দুজন প্রতিনিধি ছিলেন এই সংসদীয় কমিটিতে, তারা সেই বৈঠক বয়কট করে বেরিয়ে আসে। কারণ তারা এই আপত্তি তারা রেজিস্টার করিয়েছেন বা নথিভুক্ত করিয়েছেন ওই 32 পাতার চিঠিতে। একেবারে জয়ন্তদা, আমাদের ধন্যবাদ জানাবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। আরো এই পর্যন্ত দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।